নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান সম্পর্কে জানব। তো তার আগে এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রুশোর আসল নাম হলো জ্যাক রুশো এবং রুশো জন্মগ্রহণ করেন 28শে জুন 1712 খ্রিস্টাব্দে। জন্মস্থান হচ্ছে কি জেনেভা, সুইজারল্যান্ড। রুশোর পিতার নাম হলো আইজ্যাক রুশো, রুশোর মাতার নাম সুজান বার্নার্ড রুশো। আর রুশোর মৃত্যু হয় হচ্ছে 2 জুলাই 1778 খ্রিস্টাব্দে। এবং রুশো যেখানে মৃত্যুবরণ করেন সেটা হচ্ছে কি ইরমেনভিল, ফ্রান্স। আর রুশো কি জাতিতে না ফরাসি। আর রুশোর দার্শনিক ভাবাদর্শ কি না প্রকৃতিবাদ। আর রুশো কী নামে পরিচিত? দার্শনিক, সমাজবিদ এবং শিক্ষাতত্ত্ববিদ নামে পরিচিত। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো 1712 খ্রিস্টাব্দে জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। জন্মের অল্পকাল পরেই তার মাতার মৃত্যু হয়। 10 বছর বয়সে তাকে একটি গ্রাম্য স্কুলে ভর্তি করা হয়, কিন্তু স্কুলের পড়াশোনা তার ভালো লাগে না। স্কুল পরিত্যাগ করে তিনি ভবঘুরের ন্যায় জীবনযাপন করতে থাকেন এবং 29 বছর বয়সে প্যারিসে ভল্টেয়ারের সংস্পর্শে আসেন। এই সময় থেকে তার জীবনের মোড় ঘুরে যায়। তিনি 1762 খ্রিস্টাব্দে সোশ্যাল কন্ট্রাক্ট এবং শিক্ষানীতির উপর এমিল নামক বই লেখেন। এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, কত খ্রিস্টাব্দে সোশ্যাল কন্ট্রাক্ট এবং এমিল গ্রন্থ দুটি লেখেন। ঠিক আছে, তো এমিল গ্রন্থ প্রকাশের পর থেকে তার ভাগ্য বিপর্যয় শুরু হয়। তিনি সহায় সম্বলহীন অবস্থায় ফ্রান্স ত্যাগ করে সুইজারল্যান্ডে আসেন। 1778 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। রুশোর বিপ্লবাত্মক চিন্তা ও চরম মনোভাবের পিছনে রয়েছে তাঁর ছন্নছাড়া জীবনের ব্যর্থতা ও সামাজিক অসাফল্য। নেপোলিয়নের ধারণা রুশো ছাড়া ফরাসি বিপ্লব সম্ভব হতো না। রুশোর শিক্ষা দর্শন। রুশোর শিক্ষামূলক মতবাদ প্রকৃতিবাদ নামে পরিচিত। এখানটা থেকেও শর্ট প্রশ্ন আসতে পারে। রুশোর শিক্ষামূলক মতবাদ প্রকৃতিবাদ নামে পরিচিত। তার মতে শিশুর শিক্ষা হবে প্রকৃতি অনুযায়ী। তার কারণ প্রকৃতির হাত থেকে যা কিছু আসে তা সবই ভালো, কিন্তু সব কিছুই মানুষের হাতে এসে নষ্ট হয়ে যায়। রুশো মনে করতেন প্রকৃতি অনুযায়ী শিক্ষাই আদর্শ শিক্ষা। এমিল গ্রন্থে তিনি প্রকৃতি কথাটি 3টি অর্থে ব্যবহার করেছেন। একটা হচ্ছে কি মানসিক প্রকৃতি, জাগতিক প্রকৃতি এবং জৈবিক প্রকৃতি। মানসিক প্রকৃতি সাইকোলজিক্যাল নেচার, জাগতিক প্রকৃতি ফিজিক্যাল নেচার, আর জৈবিক প্রকৃতি বায়োলজিক্যাল নেচার। এরপর এখানে বলেছে কি যে মানসিক প্রকৃতি। মানসিক প্রকৃতি কি? সে যুগে শিশুর উপর কতকগুলি জ্ঞানের বোঝা চাপিয়ে দেওয়া হতো, তার মানসিক প্রকৃতির দিকে মোটেই লক্ষ্য রাখা হতো না। রুশো এর প্রতিবাদ করেন। তিনি বলেছিলেন, প্রথমে শিশুর প্রকৃতিকে ভালো করে জানতে হবে, তারপর তার শিক্ষার ব্যবস্থা। শিশুর জন্মগত প্রকৃতি অর্থাৎ তার ইচ্ছা, প্রবৃত্তি, চাহিদা, আগ্রহ ইত্যাদি সম্পর্কে শিক্ষক ভালো করে জেনে তবে তার শিক্ষা পদ্ধতি ঠিক করবেন। অর্থাৎ শিক্ষককে শিশু মনস্তত্ত্ব সম্পর্কে ভালো করে জানতে হবে। তারপর আসছে কি না জাগতিক প্রকৃতি। শিশুর শিক্ষা সম্পর্কে রুশোর মত হলো প্রকৃতির মধ্যে ফিরে যাও, ব্যাক টু নেচার। শিশুর শিক্ষা হবে পল্লী পরিবেশে, গ্রামের মধ্যে, যেখানে শিশু গাছপালা, নদী, পশু পাখি, ফল ফুল ইত্যাদির সঙ্গে ঘনিষ্ঠ হবার সুযোগ পাবে। রুশো শিশুকে নগরের কৃত্রিম পরিবেশ থেকে সরে নিতে বলেছেন। তার মতে নগর হলো মানুষ জাতির কবরখানা। তিনি শহরের যে পরিবেশ সেই পরিবেশটিকে ঘৃণা করেছেন আর কি। শিশুর শিক্ষা হবে প্রাকৃতিক পরিবেশে, যেখানে তার স্বাভাবিক গুণগুলির অবাধ বিকাশ ঘটবে। এরপর আসছে জৈবিক প্রকৃতি। শিশু কতকগুলি জৈবিক সত্তা নিয়ে জন্মায়।
তার মধ্যে কতকগুলি সহজাত প্রবৃত্তি ও চাহিদা থাকে। সামাজিক কৃত্রিম পরিবেশে সেই জৈবিক প্রকৃতির যথাযথ বিকাশ ঘটে না। রুশোর মতে শিশু তার জৈবিক চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হবে, কৃত্রিম সামাজিক প্রভাবের দ্বারা নয়। এই জন্য তিনি শিশুর জীবনের প্রথম কয়েক বৎসর সমাজের প্রভাব থেকে মুক্ত রাখার উপদেশ দিয়েছেন। হচ্ছে রুশোর শিক্ষার লক্ষ্য। রুশোর মতে শিক্ষার লক্ষ্য কেবল জ্ঞান সঞ্চয় নয়, শিশুর অন্তর্নিহিত সামর্থ্যের বিকাশ সাধন হবে শিক্ষার লক্ষ্য। যে শিক্ষা ব্যক্তির শক্তি সামর্থ্যের বিকাশ করতে পারে না তাকে প্রকৃত শিক্ষা বলে না। তাই তিনি এমিলকে মানুষ হয়ে বেঁচে থাকার শিক্ষা দিতে চেয়েছেন। শুধু শ্বাস গ্রহণ করাকেই বাঁচা বলে না, বাঁচার অর্থ হলো সক্রিয় হওয়া, কর্মেন্দ্রিয়ের ব্যবহার, জ্ঞানেন্দ্রিয়গুলিকে কার্যকর করা এবং মানসিক ক্ষমতাগুলির যথাযথ ব্যবহার করতে সক্ষম হওয়া। রুশো শিশুর বিভিন্ন বয়সে শিক্ষার লক্ষ্য বিভিন্ন হবে বলে মনে করেন। শৈশবে শিশুর শরীর স্বাস্থ্য গঠন করাই হবে শিক্ষার লক্ষ্য। মানে এখানে কতকগুলো শৈশবে কি বলেছে না, শিশুর শরীর স্বাস্থ্য গঠন করা হবে শিক্ষার লক্ষ্য। এই সময় তার নৈতিক অথবা সামাজিক শিক্ষার কোনো প্রয়োজন নেই। বাল্যকালে কি বলেছে না, বাল্যকালে শিক্ষার লক্ষ্য হবে শিশুর ইন্দ্রিয় ও মানসিক বৃত্তির অনুশীলন। কৈশোরে শিক্ষার লক্ষ্য হবে সত্যকারের জ্ঞান আহরণ। এই সময় শিশু প্রয়োজনীয় এবং মূল্যসম্পন্ন জ্ঞান অর্জন করবে। এই বয়সে সে একটি শিল্প শিখতে পারে যা তাকে বেঁচে থাকতে সাহায্য করবে। আর যৌবনে শিক্ষার লক্ষ্য হবে কি না, ব্যক্তিকে সমাজের উপযুক্ত করে তোলা। এই জন্য তাকে সমাজমূলক শিক্ষা দিতে হবে। স্ত্রী শিক্ষা সম্পর্কে রুশো কি বলেছে না, স্ত্রী শিক্ষার লক্ষ্য সম্পর্কে রুশো বলেছেন, মেয়েদের শিক্ষার লক্ষ্য পুরুষদের থেকে পৃথক হবে। স্ত্রী শিক্ষার লক্ষ্য হবে নারীকে পুরুষের যোগ্য জীবনসঙ্গিনী হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি এমিল গ্রন্থের, এই যে এটা এমিল হবে, এটা মিস্টেক হয়েছে, এটা এমিল হবে না, তিনি এমিল গ্রন্থের সখীর শিক্ষা পরিচালনা করেন। পুরুষের জীবন অত্যন্ত সংগ্রামময় ও কষ্টকর। মেয়েরা স্বভাবতই কোমল ও সেবাপরায়ণ। সুতরাং পুরুষের জীবনকে সুখী ও আনন্দময় করে তোলা হবে নারী জীবনে শিক্ষার লক্ষ্য। তার অতিরিক্ত পাণ্ডিত্যের প্রয়োজন নেই। অতিরিক্ত শিক্ষিত মহিলা তার স্বামী, পুত্রকন্যা ও তার পরিবারের অশান্তির কারণ হতে পারে। এই জন্য মেয়েরা নৃত্য, গীত, সেলাই এবং অন্যান্য গৃহস্থলীর কাজকর্ম শিখবে। তাছাড়া মেয়েরা ধর্মপরায়ণা হবে। অনেকে মনে করেন পুরুষের শিক্ষা সম্পর্কে রুশোর অভিমত যথেষ্ট প্রগতিশীল হলেও নারী শিক্ষা সম্পর্কে রুশোর মতবাদ অত্যন্ত সংকীর্ণ ও রক্ষণশীল। রুশো এবং পাঠ্যক্রম। রুশো শিশুর শিক্ষার জন্য কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম রচনা করেননি, তবে বিভিন্ন বয়সে এমিলের শিক্ষার বিষয় কী হবে তা উল্লেখ করেছেন। কি বলেছেন না, শৈশবে শিক্ষা হবে প্রধানত শরীরভিত্তিক। এই সময়ে যাতে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয়গুলি পুষ্ট ও সবল হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই সময় তার কোনো অভ্যাস গঠনের প্রয়োজন নেই। বাল্যকালে কি বলেছে, এই বয়সেও শিশুকে গতানুগতিক প্রথায় কিছু শিক্ষা দেওয়া হবে না। তাকে ভাষা, ইতিহাস, ভূগোল ইত্যাদি শেখাবার কোনো প্রয়োজন নেই। তাকে এই বয়সে ধর্ম শিক্ষা দেওয়ারও কোনো দরকার নেই। বাল্যকালে শিক্ষা হবে নেতিবাচক শিক্ষা। বাল্যকালে শিক্ষা হবে কিনা নেতিবাচক শিক্ষা। শিশু পর্যবেক্ষণ ও পরীক্ষার দ্বারা প্রাকৃতিক জগৎ থেকে জ্ঞান আহরণ করবে। হচ্ছে কৈশোরে কি বলেছে, 12 বছরের পর শিশুর অস্তিবাচক শিক্ষা বা ইতিবাচক শিক্ষা, পজিটিভ এডুকেশন শুরু হবে। তবে এই স্তরেও তিনি বিশেষ কোনো বই পড়ার নির্দেশ দেননি। তিনি বলেছেন, তবে যদি বই পড়তে হয় এমিল শুধু রবিনসন ক্রুশো পড়তে পারে। এই স্তরে শরীরচর্চা যে কোনো একটি শিল্প শিক্ষা রুশোর পাঠ্যক্রমে স্থান পেয়েছে। শ্রমের প্রতি মর্যাদা সৃষ্টির জন্যই শিল্প শিক্ষার কথা বলা হয়েছে। যৌবনে কি বলেছে না, এই স্তরে আত্মকেন্দ্রিক শিক্ষার পরিবর্তে সামাজিক শিক্ষার আরম্ভ হবে।
এর পূর্বে শিশুকে তার নিজস্ব চাহিদা ও আগ্রহ অনুযায়ী শিক্ষা দেওয়া হয়েছে। এখন থেকে সে সামাজিক কর্তব্য, সহযোগিতা, শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি সামাজিক মূল্যবোধ সম্পর্কে অবহিত হবে। নিছক উপদেশের মধ্য দিয়ে নয়, আমার কিছু কিছু মিস্টেক আছে, আমি সেগুলো ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এটা আবার নয় হবে, মধ্য দিয়ে নয়, অভিজ্ঞতার ভিতর দিয়ে সে ধর্মনৈতিক শিক্ষা লাভ করবে। এই স্তরে সাহিত্য, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, সঙ্গীত, অঙ্কন, শিল্প প্রভৃতি বিষয়গুলি পাঠ্যক্রমে স্থান পাবে। তাছাড়া যৌন শিক্ষা ও সংযোগ শিক্ষাও এই স্তরে গুরুত্ব লাভ করবে। তারপর আছে রুশোর শিক্ষণ পদ্ধতি। শিক্ষার পদ্ধতি হিসেবে রুশো নেতিবাচক শিক্ষার কথা বলেছেন বা নেগেটিভ এডুকেশনের কথা বলেছেন। শিশুকে দিতে হবে অবাধ স্বাধীনতা। শিক্ষকের কাজ হবে শুধু তার আগ্রহ সঞ্চার করা, তাহলেই সে আপনা আপনি অপ্রাকৃতিক নিয়মে শিখবে। রুশো বলেছেন, গিভ চাইল্ড দ্য উইশ অ্যান্ড এনি মেথড উইল দেন বি সুটেবল। একবার আগ্রহের সৃষ্টি হলেই যে কোনো পদ্ধতি কার্যকর হবে। শিক্ষকের দীর্ঘ ব্যাখ্যার মাধ্যমে মৌখিক শিক্ষাদান রুশো সমর্থন করেননি। তার কারণ, তাঁর ধারণা শিশুরা এগুলি শোনে না, শুনলেও মনে রাখে না। তাই 12 বছর বয়স পর্যন্ত শিশুকে তিনি কোনরূপ পুস্তকভিত্তিক শিক্ষা দিতে নারাজ ছিলেন। শিক্ষাদানের কৌশল হিসেবে তিনি হিউরিস্টিক পদ্ধতিকে বেছে নিয়েছিলেন। এটাও বলতে পারি হিউরিস্টিক পদ্ধতি। আর এখানে কি শিক্ষার পদ্ধতি হিসেবে রুশো নেতিবাচক শিক্ষার কথা বলেছেন। এরপরের পয়েন্ট, রুশো ও শৃঙ্খলা। শৃঙ্খলা সম্পর্কে রুশো বলেছেন, শিশুকে স্বাধীনতা দাও, স্বাধীনতার ভিতর দিয়ে তার স্বাভাবিক বৈশিষ্ট্যগুলি ফুটে ওঠে। বাধা পেলে তার ব্যক্তিত্বের সুষম বিকাশ ঘটে না। সুতরাং শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিশুকে কোনো রকম শাস্তি দেওয়া চলবে না। তিনি বলেছেন, শিশুকে শাস্তি যা দেবার প্রকৃতিই দেবে। একবার আগুনে হাত দিলে হাত পুড়বে, ভবিষ্যতে শিশু আর আগুনে হাত বাড়াবে না। শিক্ষকের ভূমিকা। শিশুর শিক্ষায় শিক্ষকের ভূমিকা হবে গৌণ, মানে মৌখিক শিক্ষাদানের পরিবর্তে তার কাজ হবে শিশুর মধ্যে আগ্রহ সঞ্চার করা। আগ্রহের সৃষ্টি হলে তার দীর্ঘ ভাষণের আর প্রয়োজন হবে না। তিনি হবেন শিক্ষার্থীর খেলার সঙ্গী এবং শিক্ষার্থীর 25 বৎসর বয়স পর্যন্ত শিক্ষার যাবতীয় ভার তার উপর ন্যস্ত থাকবে। রুশোর মতে শিক্ষা দু রকমের, এক হচ্ছে কি নেতিবাচক শিক্ষা বা নেগেটিভ এডুকেশন, আর একটা হলো অস্তিবাচক বা ইতিবাচক শিক্ষা বা পজিটিভ এডুকেশন। ঠিক আছে, তো ইতিবাচক শিক্ষা বা পজিটিভ এডুকেশন কি? রুশোর সময় দেশে যে অস্তিবাচক শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, রুশো তার চরম বিরোধী ছিলেন। দৈহিক ও নৈতিক শিক্ষার পরিবর্তে বৌদ্ধিক বিকাশের উপর প্রচলিত শিক্ষা অধিকতর গুরুত্ব দিত, মানে মুখস্থ বিদ্যার উপর অধিক গুরুত্ব দিত আর কি। এই শিক্ষা ছিল শিশু মনস্তত্ত্বের বিরোধী, মানে শিশুর যে নিজস্ব একটা রুচি, আগ্রহ, চাহিদা থাকে সেগুলোকে উপেক্ষা করে শিক্ষা দেওয়া হতো, আবার শিশুর উপর একটা জোর খাটানো হতো। সেই কথাটাই বলেছে যে দৈহিক ও নৈতিক শিক্ষার পরিবর্তে বৌদ্ধিক বিকাশের উপর প্রচলিত শিক্ষা অধিকতর গুরুত্ব দিত। এই শিক্ষা ছিল শিশু মনস্তত্ত্বের বিরোধী। যে শিক্ষা শিশুর বর্তমানকে উপেক্ষা করে ভবিষ্যতের অনিশ্চিত সুখের আশা দেয় এবং শিশুর জীবনকে নানা বাধায় ভারাক্রান্ত করে তোলে, রুশো তার বিরোধিতা করেন। এই জন্য তার মতে প্রচলিত ব্যবস্থার বিপরীত কাজটাই ঠিক কাজ। তিনি প্রচলিত শিক্ষার নাম দিয়েছেন কি না অস্তিবাচক শিক্ষা বা ইতিবাচক শিক্ষা বা পজিটিভ এডুকেশন, এবং শিক্ষাবিদদের এর বিরুদ্ধচারণ করতে বলেছেন। তারপর আসছে কি না নেতিবাচক শিক্ষা, নেগেটিভ এডুকেশন। রুশো ইতিবাচক শিক্ষার বিপরীত শিক্ষার নাম দিয়েছেন নেতিবাচক শিক্ষা। রুশোর মতে শিশুর প্রকৃতি হলো শুদ্ধ, পবিত্র ও সৎ, তাই তার প্রথম জীবনের শিক্ষা হবে নেতিবাচক শিক্ষা। এই সময় তাড়াতাড়ি তাকে কিছু সদাচার শিক্ষা দিতে হবে না, দেরি হলেও সব কিছু তাকে স্বাভাবিক আগ্রহে বাধাহীনভাবে শিখতে দিতে হবে। শিশুকে প্রকৃত শিক্ষা দেওয়ার একমাত্র উপায় হলো তাকে কিছু না শেখানো। নেতিবাচক শিক্ষার মূল কথাই হলো শিশুকে সর্বপ্রকার স্বাধীনতা দিতে হবে, সে তার নিজস্ব চাহিদা মতো কাজ করবে
এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে সব কিছু শিখবে। নেতিবাচক শিক্ষা বলতে আলস্যে সময় কাটানো বোঝায় না। এই সময় শিশু কোনো সদ্গুণ অর্জন করে না সত্য, কিন্তু অসৎ গুণ থেকে তার মন মুক্ত থাকে। সংক্ষেপে রুশোর নেতিবাচক শিক্ষানীতির অর্থ হলো এক হচ্ছে কি শারীরিক শিক্ষার ক্ষেত্রে শিশুকে মুক্ত আলো বাতাসে খেলাধুলার সুযোগ দান, তার খাদ্য হবে সাধারণ এবং পোশাক হালকা। বৌদ্ধিক শিক্ষার ক্ষেত্রে বলে মৌখিক শিক্ষার অভাব, আর নৈতিক শিক্ষার ক্ষেত্রে হচ্ছে নিজের কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন। রুশোর প্রাকৃতিক ফলাফলের তত্ত্ব, রুশোস থিওরি অফ ন্যাচারাল কনসিকুয়েন্স। রুশোর মতে প্রকৃতি হলো বড় শিক্ষক। আগুনে হাত দিলে হাত পোড়ে, অতিভোজনে পেটের পীড়া হয়, জলে ভিজলে অসুখ করে। এইসব তত্ত্বকথা বিস্তৃত ব্যাখ্যা করে শিশুকে বোঝানোর দরকার হয় না। সে প্রকৃতির কাছে ঠকে শিখবে। এটা ঠেকে হয়ে গেছে, এটা আবার ঠকে শিখবে। তার ভুলটি বুঝে আপনি মানে নিজে থেকেই সে সংশোধন করে নেবে। প্রকৃতির কাছ থেকে যে শিক্ষাটি সে পাবে তা চিরস্থায়ী হবে। শিক্ষার এই তত্ত্বটি প্রাকৃতিক ফলাফলের তত্ত্ব নামে পরিচিত। শিশু শিক্ষার ক্ষেত্রে এই তত্ত্বটি সম্পূর্ণ প্রয়োগ করা যায় না। তারপর হচ্ছে কি এমিল ও শিক্ষা। এমিল অথবা কনসার্নিং এডুকেশন নামক পুস্তকে রুশো তার শিক্ষাচিন্তাকে পরিষ্কারভাবে প্রকাশ করেছেন। পুস্তকটি 1962 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং শিক্ষা জগতে এক আলোড়ন সৃষ্টি করে। এমিল গ্রন্থের 5টি খণ্ড, এটা পড়তে পারে। 4টি খণ্ডে শিক্ষার বিভিন্ন স্তর সম্পর্কে এবং 5ম খণ্ডে সোফি নামক একটি কাল্পনিক কন্যার শিক্ষার বিষয়ে আলোচনা করা হয়েছে। তো রুশো এমিলের শিক্ষাকে তার বয়স অনুযায়ী কয়েকটি স্তরে ভাগ করেছেন। এক হচ্ছে কি না শৈশব। শৈশবে কি বলেছেন যে 1 থেকে 5 বৎসর। শৈশব কি না 1 থেকে 5 বৎসর। জন্মের পর থেকে শিশুর শিক্ষা আরম্ভ হয়। অতি শৈশবে তার কোনো কৃত্রিম শিক্ষার প্রয়োজন হয় না। অঙ্গ প্রত্যঙ্গের স্বাধীন সঞ্চালনের ভিতর দিয়ে এই বয়সে তার শরীর স্বাস্থ্য গঠিত হয়। সরল সহজপাচ্য খাদ্য এবং হালকা পোশাক শিশুকে দিতে হবে এবং তার যথাযথ শারীরিক বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে। তারপর বলেছে বাল্যকাল। বাল্যকাল হচ্ছে কি না 5 থেকে 12 বৎসর। এগুলো পরীক্ষায় প্রশ্ন পড়বে। এই সময় এমিলের শিক্ষা নেতিবাচক শিক্ষা, এই যে এটাও প্রশ্ন পড়বে, এবং প্রাকৃতিক ফলাফলের তত্ত্ব, এই 2 নীতির দ্বারা পরিচালিত হবে। এই সময় তার শিক্ষা কেবল মানসিক বৃত্তির অনুশীলন এবং ইন্দ্রিয়গুলিকে সবল ও পুষ্ট করে তোলার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই স্তরে সে প্রচেষ্টা ও ভুলের মধ্য দিয়ে শিখবে। কৈশোর 12 থেকে 15 বৎসর। কৈশোরের সময়কাল কত না 12 থেকে 15 বৎসর। এই সময়টি শিশুর জীবনে একটি সন্ধিক্ষণ। এই সময়ে শিশু জ্ঞান আহরণে আগ্রহী হয় এবং তার কৌতূহল প্রবৃত্তি খুব প্রবল হয়ে ওঠে। সুতরাং এই সময়টিতে কায়িক পরিশ্রম, পাঠ অনুশীলন এবং শিক্ষকের কাছ থেকে মৌখিক জ্ঞান অর্জন তার শিক্ষার অন্তর্ভুক্ত হবে। এই সময়ে পর্যটনের ভিতর দিয়ে সে ভূগোল শিখবে, নৈসর্গিক ঘটনা দেখে জ্যোতির্বিদ্যা শিখবে। গতানুগতিক শিক্ষার কোনো পাঠ্যক্রম থাকবে না। এই সময়ে তাকে কিছু বৃত্তিমুখী শিক্ষা, বিশেষত কৃষিকাজ এবং কাঠের কাজ শিক্ষা দেওয়া যেতে পারে। যৌবনে কি বলেছে না যৌবন মানে অ্যাডোলেসেন্স 15 থেকে 20 বৎসর। এই বয়সে এমিল এমন একটি স্তরে এসে পৌঁছেছে যখন সে অন্যের উপদেশ নির্দেশের অর্থ হৃদয়ঙ্গম করতে পারে। এই সময়ে তার প্রাক্ষবিক বিকাশ হয়েছে। সে সত্য শিব সুন্দরকে উপলব্ধি করতে শিখেছে এবং তার মধ্যে যৌন ভাবনা দেখা দিয়েছে। সুতরাং এইবার তার হৃদয়ের শিক্ষা শুরু হবে। এই সময়টি তার নৈতিক ও সামাজিক গুণাবলী শিক্ষার কাল। তবে এমিলের সব কিছু শিক্ষাই হবে প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়ে, কোনো নৈতিক শিক্ষা মৌখিক উপদেশের ভিতর দিয়ে হবে না। সোফির শিক্ষা সম্পর্কে কি বলেছে? 5ম খণ্ডে রুশো সোফির শিক্ষা বিষয়ে কিছু মন্তব্য করেছেন। তিনি মেয়েদের পুরুষের যথার্থ জীবনসঙ্গিনী হবার জন্য তাদের
কেবলমাত্র সাংসারিক কিছু কাজ শেখার কথা বলেছেন। স্পষ্টত নারী শিক্ষা সম্পর্কে রুশোর এই মতবাদ অত্যন্ত রক্ষণশীল। তিনি মনে করতেন পুরুষকে আনন্দ দিতেই মেয়েদের জন্ম। তারা হবে ধৈর্যশীলা, শান্ত স্বভাব সম্পন্ন ও সহনশীলা। নারীর মহত্ব আত্মত্যাগে, সুতরাং ধর্মীয় সুখের জন্য নারী আত্মসুখ ত্যাগ করবে। সংসারের কাজে সবসময় ব্যস্ত থাকার শিক্ষা তাদের দিতে হবে। মুক্ত স্বাধীনতা তাদের জন্য নয়, তারা আচরণে সংযমী হবে। এই জন্য তাদের ধর্মনৈতিক শিক্ষা দেওয়া প্রয়োজন। রুশো মেয়েদের আদর্শ মাতা, আদর্শ গৃহিণী হিসেবে দেখতে চেয়েছেন। রুশোর এই মতাদর্শের সঙ্গে ভারতীয় নারী জীবনের আদর্শের যথেষ্ট মিল রয়েছে। শিক্ষায় রুশোর অবদান। রুশো শিক্ষাক্ষেত্রে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রবর্তন করেছেন, যে একটা বিরাট পয়েন্ট। তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি শিক্ষক অথবা পাঠ্যক্রমের উপর কোনো গুরুত্ব দেননি। এক কথায় রুশো আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তন করে গেছেন। শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে রুশো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রবর্তন করেছেন। পুস্তক পাঠ অথবা শিক্ষকের মৌখিক বক্তৃতার পরিবর্তে তিনি প্রকৃতির উপর গুরুত্ব লাভ করেছেন। ঠিক আছে, আধুনিক হিউরিস্টিক মেথড পদ্ধতির এটা করতে পারে। আধুনিক হিউরিস্টিক মেথড পদ্ধতির উদ্ভব তার চিন্তাধারা থেকে উদ্ভব হয়েছে। রুশোকে শিক্ষাক্ষেত্রে সমাজবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিরও প্রবর্তক বলা যেতে পারে। তার শিক্ষার লক্ষ্য প্রধানত ব্যক্তিতান্ত্রিক হলেও তিনি সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা, ঐক্য প্রভৃতি সামাজিক গুণ অর্জনের প্রতি গুরুত্ব দিয়েছেন। মন্তব্য: শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান আধুনিক শিক্ষার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ তিনি প্রথম গতানুগতিক পুঁথিকেন্দ্রিক শিক্ষার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, যা পরবর্তীকালে তার অনুগামীদের দ্বারা সার্থকতা বৃদ্ধি পায় এবং শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তন হয়। বাস্তবে রুশোর শিক্ষাচিন্তার মধ্যে স্ববিরোধিতা, অতিরঞ্জন, অর্ধসত্য প্রভৃতি নানাবিধ ত্রুটি পরিলক্ষিত হয়। এমনকি নারী শিক্ষা প্রসঙ্গে তার বক্তব্য মোটেও আধুনিক ও সময়োপযোগী নয়। তথাপি গতানুগতিক শিক্ষাচিন্তার বিরোধিতা করে নতুন শিশুকেন্দ্রিক শিক্ষা প্রবর্তন করার জন্য তিনি শিক্ষার ইতিহাসে আজও সমানভাবে প্রাসঙ্গিক। তো এই হলো রুশোর শিক্ষাচিন্তা। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে।